স্বাগত নিউজ 24 সকাল 11টার বিরতির সংবাদে। সাথে আছি আমি আকাশ হাসান। ভাড়া বাড়ছে নৌ পরিবহনও। আজ থেকেই শুরু হয়েছে অর্ধেক যাত্রী পরিবহনের বিধিনিষেধ। বাসে অর্ধেক যাত্রী বহনের ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন সড়কের গণপরিবহনের যাত্রীরা। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অবর্ণীয় কষ্টে চলাচল করতে দেখা যায় মানুষকে। এদিকে আগামী 11 এপ্রিলের পরে আন্তনগর ট্রেনের টিকিট ইস্যু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ রেলওয়ে যাত্রীবাহী ট্রেনের টিকিট ইস্যুর ক্ষেত্রে আপাতত নতুন নিয়ম জারি করেছে। বুধবার রেলওয়ের জারি করা আদেশে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনগুলো মোট আসন সংখ্যার 50% টিকিট একই সঙ্গে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে যুগপথভাবে সকাল 8টা থেকে অগ্রিম ব্যবস্থাপনা ইস্যু করা হবে। রাজধানীর বাসে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, কি দেখছেন বাস্তব চিত্র? ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহনগুলো চলছে, কি বলছেন যারা বাস চড়ছেন তাদের মতামত জানান। ধন্যবাদ আকাশ। আসলে গোটা রাজধানীর প্রধান সড়কগুলো এখন এক ধরনের মানুষের ভোগান্তির সবচেয়ে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ আপনি দেখছেন যে এই যে খিলক্ষেতের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এভাবে পুলিশি প্রহরায় পুলিশ জোর করে গাড়ি থামিয়ে জোরপূর্বক যাত্রীদেরকে নিতে বাধ্য করছেন। কারণ আপনি জানেন যে করোনার স্বাস্থ্যবিধি মানার কারণে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে অর্ধেক যাত্রী নিয়ে, অর্থাৎ যে আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে যাত্রী পরিবহন চালাইতে হবে। চালানোর যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী পরিবহনের চালকরা তারা কিন্তু অর্ধেক যাত্রী নিয়েই চলাফেরা করছেন। কিন্তু এতে যে সমস্যাটি ঘনীভূত হয়েছে যে পরিমাণ যাত্রী রাজধানীতে বা যে পরিমাণ মানুষ জনসংখ্যা, সেই তুলনায় যাত্রীবাহী গাড়ির সংখ্যা এতটাই কম যে আসলে 3 ভাগের 2 ভাগ মানুষই গাড়িতেই উঠতে পারছেন না, পরিবহনে বা যাত্রীবাহী গাড়িতে উঠতেই পারছেন না। এই কিছুক্ষণ আগেও এই সড়কে সকাল থেকে 2-3 দফায় কিন্তু এই সড়ক বন্ধ করে যাত্রীরা তারা গাড়িতে ওঠার চেষ্টা করেছেন। কারণ এখানে আমি অনেকের সাথেই কথা বলেছি, যাত্রীদের সাথে বা পথচারীদের সাথে, তারা বলছেন যে সকাল 9টা-10টা থেকে বা 8টা থেকে কেউ এখানে দাঁড়িয়ে আছেন, তারা কোনো মতেই তারা গাড়িতে উঠতে পারছেন না। এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তারা আপনি দেখছেন যে মানুষের ভোগান্তি দেখে জোরপূর্বক তারা গাড়িতে নিতে বাধ্য করছেন। গাড়ির যে চালক বা কন্ট্রাক্টর রয়েছেন তাদেরকে জোর করে দাঁড়িয়ে তাদের যাত্রীদেরকে উঠিয়ে দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু আসলে এই চেষ্টা কতক্ষণ? আসলে এখন এই মুহূর্তে দরকার একটি সরকারি নির্দেশনা। কারণ যেহেতু সরকারি নির্দেশনার ফলেই কিন্তু আপনি জানেন যে এই অর্ধেক যাত্রী নিয়ে পরিবহনগুলো চলাফেরা করছে। তো এই যে সমস্যা, আসলে রাজধানীর এই খিলক্ষেতেই আমি বাস্তব চিত্রটি আপনাকে যতটুকুন দেখিয়েছি, এই একই ধরনের চিত্র কিন্তু রাজধানীর বেশিরভাগ প্রধান সড়কগুলোতে পেয়েছিল আমার কাছে। মোটামুটি করোনার কালীন সময়ের যে যাত্রীবাহী বাসের যে অর্ধেক যাত্রী নিয়ে চলাফেরার কারণে যে মানুষের ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র পেয়েছিল আমার কাছে সর্বশেষ। আকাশ। হাবিব, আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে বাস ট্রেনের মতোই নৌযানও আজ থেকে অর্ধেক যাত্রী পরিবহন করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি, লঞ্চে কি আজ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে এবং যাত্রীরা কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছেন, কি দেখছেন বাস্তব চিত্র সরজমিনে থেকে আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি যেমনটি জানিয়েছিলেন যে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ কিন্তু বৃদ্ধি পেয়েছে, যে কারণে সরকার কিন্তু ইতিমধ্যেই কঠোর অবস্থানে নিয়েছে। যে গতকাল কিন্তু সরকার যে ঘোষণাটি দিয়েছে, অর্ধেক যাত্রী নিয়ে কিন্তু নৌযান এবং যাত্রীবাহী পরিবহন চলাচল করছে। তো আমি আপনাকে যেটি দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া ঘাটেও কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে লঞ্চ ও ফেরিগুলি কিন্তু চলাচল করছে। তবে যে বিষয়টি আমরা উল্লেখযোগ্য দেখতে পাচ্ছি যে যাত্রী
যাত্রীগুলোর মধ্যে কিন্তু সচেতনতা বৃদ্ধি পায়নি। এখনো কিন্তু প্রতিটি যাত্রী কিন্তু মাস্কবিহীন দৌলতদিয়া ঘাট থেকেই কিন্তু তারা লঞ্চ ও ফেরিতে উঠানামা করছে। তো যাত্রীগুলোর সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে কিন্তু যে মাস্ক ব্যবহার করতে কিন্তু তারা অনীহা প্রকাশ করতে। এদিকে লঞ্চ কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কিন্তু তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। তারা কিন্তু সার্বক্ষণিক পর্যবেক্ষণ করলেও কিন্তু যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না। যা প্রতিটি লঞ্চে এবং যাত্রীবাহী পরিবহনে যাত্রীর সংখ্যা কম থাকলেও কিন্তু প্রতিটি যাত্রী মাস্কবিহীন চলাচল করছে। দুই একজন যাত্রীর মাঝে কিন্তু আমরা মাস্ক দেখতে পাচ্ছি, যে কারণে আমরা কথাটি বলতে পারি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রীরা অর্ধেক যাত্রী নিয়ে যাত্রীবাহী পরিবহন লঞ্চগুলি চলাচল করলেও যাত্রীরা কিন্তু সচেতনতার কারণেই। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা পরিবহনে যাত্রী ভোগান্তির কথা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্না। তিনি যুক্ত আছেন ফার্মগেট থেকে। মুন্না, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, পরিবহনে যাত্রী দুর্ভোগ কি হচ্ছে এবং স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, বিস্তারিত জানাবেন। আকাশ যাত্রী পরিবহনে গণপরিবহন কিন্তু অনেকটাই সংকট। সে কারণে কিন্তু সাধারণ যাত্রীরা কিন্তু চলাফেরা করতে পারছে না ঠিকভাবে। আমি রয়েছি ফার্মগেটে এবং রয়েছে বিআরটিসি একটি বাসে, এবং এইখানে কিন্তু কোনো ধরনের যে নিয়ম সেটা কিন্তু মানা হচ্ছে না। আপনি দেখছেন যে এক সিটে একজন করে, সেখানে কিন্তু এক সিটে একজন লোক নাই, এবং তারা গতকাল থেকে কিন্তু বিআরটিসি কোনো ধরনের নিয়ম মানছেই না। তারা কিন্তু এক প্রকার তাদের নিজস্ব স্টাইলে কিন্তু চলছেন, সরকারের যে কোনো নিয়ম তারা কিন্তু মানছেন না। এবং স্বাস্থ্যবিধি যেটা বলা হয় সেখানে খুব একটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। আমরা একটু কথা চেষ্টা করি। আপনাদের কি বাসে ওঠার সময় কোনো হ্যান্ড স্যানিটাইজার দিছে বাস থেকে? না না না। আপনি যাবেন কোথায়? আমি তো কারণ জানি কোনো আপনি হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে আপনাদেরকে? না না কোনো আপনি শুনছিলেন আকাশ, এটা কিন্তু বিআরটিসি সরকার পর্যন্ত যে বাস, সে বাসের চিত্র হচ্ছে এটি। তারা কিন্তু গতকালকে থেকে তারা কিন্তু আপনার কোনো ধরনের নিয়মকানুন মানছে না, এবং তারা আমরা যতক্ষণ দেখছি ততক্ষণ তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো লোকজন নিচ্ছে। 50% যে আপনাদের যে যাত্রী পরিবহন তারা সেটা কিন্তু মানছে না। একটু আমরা ভাড়া কথা জানতে চাবো তাদের কাছ থেকে। ভাড়া কি আগের মতো নাকি বেশি নিচ্ছে? বেশি নিচ্ছে। কত বেশি নিচ্ছে? এই যার কাছ থেকে জানিয়ে পারে, হ্যাঁ 50%, 60% এরকম। কোনো নিয়ম মানছে না। না, বিআরটিসিতে কিন্তু এই আরেকটা কিন্তু অভিযোগ পাওয়া গেল। তারা কিন্তু বলছেন ভাড়া কিন্তু যে 60% ভাড়া বৃদ্ধির পাশাপাশি যে 50% যাত্রী তারা সেটা কোথায় মানছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না। তো সব কিছু মিলে এই ছিল আমাদের ফার্মেট থেকে সর্বশেষ বিআরটিসি বাস থেকে আকাশ। মুন্না, আপনাকে ধন্যবাদ। সময় মতো করোনা টেস্টের ফলাফল না পাওয়ায় এয়ারপোর্টে ভোগান্তির শিকার হচ্ছেন বিদেশগামী অনেক যাত্রী। টিকিট কেটেও গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন অনেকে। অন্যদিকে এয়ারপোর্টে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানা নিয়ে অনীহা থাকলেও বিদেশ ফেরত যাত্রীদের ওপর কড়া নজর রাখছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। দেশে ফের করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ রোধে এরই মধ্যে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। কক্সবাজার সমুদ্র সৈকত এখনও উন্মুক্ত থাকায় হাজারো পর্যটকের পদচারণায় মুখর এই পর্যটক নগরী। সমুদ্র সৈকতে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছেন পর্যটকরা। তবে করোনার সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়ন তৎপর রয়েছে প্রশাসন। আইবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে শারীরিক দূরত্ব না মেনে মাস্ক পরিধান না করেই অবাধে ঘোরাফেরা করছেন পর্যটকরা। এ চিত্র পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। করোনার দ্বিতীয় ঢেউ উপেক্ষা করে সাগরের ঢেউ উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হলে তা মানছেন না কেউই। এমনকি মাস্ক না পরার জন্য দিচ্ছেন নানা অজুহাত। এখন মাস্ক পরি নাই, এমনি মানে গোসল করতে আসছিলাম দেখে সেদিন মাস্ক পরি নাই। মাস্ক আমি পরছিলাম কিন্তু পানিতে নামছিলাম তো মাস্কটা আমার হারিয়ে গেছে পানির মধ্যে। পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে না চললে কক্সবাজারে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন শঙ্কায় অনেকে। পর্যটকদেরকে যদি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার জন্য নিয়ন্ত্রণ করা না হয় তাহলে কক্সবাজারে পর্যটন খাতে যেমন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, তেমনিভাবে হাজার হাজার পর্যটক এখানে করোনা ভাইরাসে আক্রান্ত হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র সৈকত সহ সকল পর্যটন কেন্দ্রে মাইকিং, লিফলেট বিতরণ সহ নানাভাবে স্বাস্থ্যবিধির ওপর সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। কক্সবাজার সি বিচের প্রতিটা পয়েন্টে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি, মাস্ক পরার জন্য, হ্যান্ড স্যানিটাইজার করার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। জনগণকে সচেতন করার চেষ্টা করতেছে। আমাদের শহরের বিভিন্ন পর্যটন স্পটসে জেলা প্রশাসনের বিভিন্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালিত করতে। এদিকে দেশে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কুয়াকাটা ও সেন্ট মার্টিন ভ্রমণে। বুধবার স্থানীয় প্রশাসন 14 দিনের জন্য পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হত্যা, অস্ত্র মামলা ছাড়াও হত্যার হুমকি, চাঁদাবাজি সহ বেশ কয়েকটি অভিযোগে আরো 7টি মামলা হয়েছে আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বিরুদ্ধে। দক্ষিণখান থানায় এসব মামলা করেছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে, হান্নান রিমান্ডে তার অবৈধ অস্ত্রের বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হান্নান কিসের উপর ভিত্তি করে অস্ত্রের লাইসেন্স পেয়েছিল সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। প্রায় 2 বছর পর ভারতের ওপর থেকে আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে বুধবার চিনি ও তুলা আমদানি নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। 2019 সালে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা ভারত বাতিল করে দিলে নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয় ইমরান খান প্রশাসন। অভ্যন্তরীণ বাজারের দাম বৃদ্ধির জেরে বেসরকারি খাতে 5 লাখ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে পাকিস্তানের ইকোনমিক কোঅর্ডিনেশন কাউন্সিল। এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মাদ আজহার জানান, ভারত থেকে তুলা ও সুতা আমদানির অনুমোদনও দিয়েছেন তারা। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য আসেনি নয়াদিল্লির পক্ষ থেকে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আজ স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ দফায় 4 জেলায় 30টি আসনে ভোট গ্রহণ চলবে। ভোটের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের কলকাতা প্রতিনিধি ভাস্কর সর্দার। ক্যামেরায় ছিলেন শাকিল আবেদিন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের 4টি জেলায় 30টি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, যা শুরু হয়েছে সকাল 7টা থেকে, চলবে সন্ধ্যে 6টা অবধি। এবং এই যে রাজ্যের 4টি জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের 9টি, বাঁকুড়ার 8টি, পশ্চিম মেদিনীপুরের 9টি এবং দক্ষিণ 24 পরগনার 4টি মিলিয়ে মোট 30টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে ইতিমধ্যে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রায় 651 কোম্পানি অর্থাৎ 65,100 নিরাপত্তা জন্য কেন্দ্রীয় বাহিনী এই 30টি বিধানসভা কেন্দ্রে আছে। এই নন্দীগ্রামে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে গতকাল রাত থেকেই। জায়গায় জায়গায় গাড়ির নাকা চেকিং করছে, বিভিন্ন ব্যাগ তল্লাশি করা হচ্ছে বহিরাগতদের, অর্থাৎ বাইরে থেকে যেই গাড়িগুলো নন্দীগ্রামে আসছে। এর কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 30টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র এটাই। এর সঙ্গে জানিয়ে রাখতে চাই যে 30টি বিধানসভা কেন্দ্রে এই প্রথম টলিউড প্রার্থী বা টলিউড স্টারদের কিন্তু দেখা যাবে। তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন সোহম, অভিনেতা সোহম, যিনি মেদিনীপুরের চণ্ডীপুর থেকে প্রার্থী হয়েছেন। বাঁকুড়া থেকে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনিও তৃণমূলের দলীয় পতাকায় প্রার্থী হয়েছেন। অপরদিকে খড়গপুর থেকে মেদিনীপুর, অর্থাৎ মেদিনীপুর জেলার যে খড়গপুর বিধানসভা আছে সেই বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন অভিনেতা হিরণ, তিনি অবশ্য বিজেপির দলীয় পতাকায় প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে 30টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এই সংযুক্ত মোর্চা, বিজেপি এবং তৃণমূল বাদেও অন্যান্য রাজনৈতিক দল মিলিয়ে মোট 171 জন প্রার্থী আজ তারা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে এবং এদের ভাগ্য নির্ধারণ করছে সব মিলিয়ে প্রায় 75,49,500 বেশি ভোটার। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অবিলম্বে দেশের সেনাবাহিনীর বর্বরতা বন্ধের দাবিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বৈঠকের পর এ প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর নৃশংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 5 শতাধিক মানুষ। তবু থেমে নেই বিক্ষোভ। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের নির্বিচার গুলি বর্ষণে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন
সাধারণ মানুষ। এদিকে সেনা অভ্যুত্থানে গ্রেপ্তার হওয়া দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার এক আইনজীবী। করোনায় বিশ্বজুড়ে একদিনে 12,000-এর বেশি প্রাণহানিতে মোট মৃত্যু গড়ল 28,27,000। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 6,38,000, মোট আক্রান্ত 12,94,54,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 3,900-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে 5,65,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি। নতুন সংক্রমণ শনাক্ত 68,000-এর ওপর। একদিনে 4 শতাধিক মৃত্যু হয়েছে ইতালিতে। পোল্যান্ড ও রাশিয়ায় প্রাণহানি 4 শতাধিক। ভারতে প্রাণ গেছে আরও 458 জনের। ফ্রান্সে আবারও জারি হয়েছে লকডাউন। চীনের গবেষণাগার থেকে করোনা ছড়িয়েছে। এ তথ্য বাতিলের আগে আরও কাজ দরকার বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারে খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20 হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তৃতীয় শেষ টি-20-তে তাই হোয়াইট ওয়াশ এড়ানোর মূল লক্ষ্য বাংলাদেশের। অকল্যান্ডে সিরিজের শেষ টি-20-তে আজ কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ শুরু হবে দুপুর 12টায়। 3 বিভাগে ভালো করতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের সুযোগ দেখছেন সৌম্য সরকার। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের 9ম আসর। 10 দিনব্যাপী এই ক্রীড়াযজ্ঞে 9 জেলা শহরে 31টি ডিসিপ্লিনে 378টি সোনার পদকের জন্য লড়াই করবেন 5,300 ক্রীড়াবিদ। এরই মধ্যে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় চলে এসেছেন বাংলাদেশ গেমসের মশাল। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রস্তুত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন সন্ধ্যা 7:30টায়। তিনি যুক্ত হওয়ার পর জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে শুরু হবে প্রায় 2.25 ঘন্টার বর্ণাঢ্য অনুষ্ঠান। অডিও ভিজুয়াল প্রদর্শনীর মাধ্যমে এক ঝলকে তুলে ধরা হবে দেশের খেলাধুলা। শুভেচ্ছা বক্তব্যের পর মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও 2016 এসএ গেমসে জোড়া স্বর্ণপদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। এখন পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।